যা পাপ করেছো করেছো ঠিক আছে, কিন্তু আবার জীবনে যাও, আবার ফিরে রাখো জীবনটা কীরকম। যে আমার মা আমাকে দেখে বুঝতে পেরেছিল যে আমার যে ছেলেটা সকালে বাগানে গিয়েছিল সে ছেলেটা ফিরে আসেনি। অ্যাটাক অফ মেলানকোলিয়া দেখা দিল। সেই সময়টায় আমার মনে হলো যে এটা আর সহ্য করা যাচ্ছে না। সুইসাইডালও লেগেছে সেই সময়? তখন আমার সুইসাইডাল টেন্ডেন্সি শুধু নয়, আই ডিসাইডেড টু কমিট সুইসাইড। নমস্কার। আজ আপনারা এসে গেছেন সহজ কথার একটা নতুন পর্বে। নতুন পর্ব মানে বুঝতেই পারছেন একেবারে নতুন অন্য কারণে। আজকে আমার পিছনের পরিবেশটা আলাদা। আজকে আমরা আমাদের লাইব্রেরি থেকে, আমার বাড়ির লাইব্রেরি থেকে বেরিয়ে এসেছি। লাইব্রেরির থেকে যদি বেরিয়েই থাকি তাহলে এমন কারো কাছেই যাওয়া উচিত যার বই আমার লাইব্রেরি অর্ধেক ভর্তি। আজকে বিশ্বাস করুন, এই প্রথম কোনো সাক্ষাৎকার নিতে গিয়ে একই সঙ্গে রোমাঞ্চ, টেনশন সব হচ্ছে এবং একটা শৈশবের আলাদা অনুভূতি। মানে আমি ইন্টারভিউ নিচ্ছি না, একজন সজারু ইন্টারভিউ নিচ্ছে বোঝা যাচ্ছে না, কারণ গায়ের লোম এতটাই খাড়া হয়ে গেছে। তার সাথে আলাপ কোনো একটা পাগলা সাহেবের কবরের পাশে, মনোজদের অদ্ভুত বাড়িতে। তারপর তার সাথে যত বড় হয়েছি, নতুনতর সাহিত্য, কখনো তা মন খারাপের একদম শেষ দিকে নিয়ে গেছে, কখনো তা আমাকে চিনিয়েছে যে সব হিরো যে নায়কোচিত হবে তা নয়, কেউ কেউ আমার মতন বোকা বোকাও হতে পারে। এই নানা রকম গত 1967-তে যদি ধরি প্রথম গল্পের প্রকাশ, তারপর থেকে আমাদেরকে নিমজ্জিত করে রেখেছে যে সেই কিংবদন্তি। আজকে কিংবদন্তি শব্দটা অত্যন্ত সহজে ব্যবহার হয়, কিন্তু সত্যি অর্থে কিংবদন্তি শীর্ষেন্দু মুখোপাধ্যায় আজকে সহজ কথায়। জেঠু, অনেক ধন্যবাদ। জেঠু, আমি যা পড়েছি তোমার লেখায় তা থেকে একটা হচ্ছে, তোমার শৈশবটা তো নানা জায়গায় ঘুরে ঘুরে, না? রেলের চাকরি ছিল, সেই শৈশবটা নিয়ে যদি একটু বলো, সেটা কিরকম ছিল? আসলে শৈশব নিয়ে তো আমাকে প্রায়ই বলতে হয়, অনেকে জেনেও গেছেন যে আমার একটা ছেলেবেলায় প্রায় যাযাবরের জীবন ছিল। তো ছোট ছিলাম, আমরা তো কোনো ঘটনার নিয়ামক নই। বাবা রেলের চাকরি করেন, বাবাকে যেতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায়। আমরা সবচেয়ে বেশি ছিলাম কাটিহারে। কাটিহারে, হ্যাঁ। 3 বছর কাটিহারে টানা ছিলাম, মনে আছে। এই কাটিহারে 3 বছর থাকাকালীন কাটিহার পর্বটা এই কারণে আমার কাছে খুব ইম্পর্টেন্ট, সেটা আমার একটা মানে যেটা খুঁতকুড়ে বারবার ঘুরে ফিরে এসেছে। সেটা আমার হচ্ছে শৈশব থেকে বালক হয়ে ওঠা। শৈশবের যে স্মৃতিগুলো মানুষের আবছা হয়ে যায়, তার থেকে যে বালক বয়সে উত্তীর্ণ হলাম, এটা কনসাস মানে সচেতন একটা জগতে উত্তীর্ণ হলাম, সেটা ঘটেছিল ওই কাটিহারে। এটা আমি লিখেওছিলাম অনেকবার। এই সন্ধিক্ষণটা, হ্যাঁ, এটা হচ্ছে আমাকে যেন দুটো খণ্ডে ভাগ করে দিয়েছে। একটা খণ্ড শৈশব, সেটা কবে পার হলাম সেটা আমার মনে হয়, আমার পরিষ্কার মনে আছে। একদিন ভোরবেলা, শীতের ভোর মনে আছে, শীতকাল। আমি ঘর থেকে বেরিয়ে আমাদের মস্ত বাগান ছিল সামনে, সেই বাগানে গেছি, কুয়াশা ছিল। আর সেই সময় হঠাৎ একটা কোকিল ডেকে উঠল। এই কোকিলের ডাকটার কথা আমি কিন্তু বহুবার লিখেছি। এই কোকিলের ডাকটা এমন একটা হু 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 করে একটা কোকিল ডাকছে, আর আমার সমস্ত সত্তাটা যেন সেই কোকিলের ডাকের সঙ্গে সঙ্গে যে ভেঙে যাচ্ছে, আমার গা থেকে যেন নির্বোগ খুলে যাচ্ছে, এরকম একটা মনে হয়েছিল। এই মনে হওয়াটাকে হয়তো অনেকে বলবেন যে মাথার একটা কল্পনা বা কিছু হতে পারে সেটা। তো তার সঙ্গে বুঝতে পারলাম যেটা, সেটা কি আমাকে কিছু যেন ছেড়ে চলে গেল। আমার ভেতর থেকে কিছু একটা নির্মুখের মতো একটা খসে পড়লো। আমি যেন একটা অ্যাডাল্ট জগতে বা একটা সচেতন জগতে পা রাখলাম। এই কোকিলের ডাকটা বারবার আমার রেখায় ঘুরে ঘুরে আসে,
আমি লিখেও ছিলাম এক শিউলির জায়গায় যে, গন্ধ তো এসেছে। হ্যাঁ, 1000 বছরে কোকিল বোধহয় একবার ওই রকম ডাকে। যাই হোক, সেইটা আমার মনে হলো একটা কনসাস জগতে প্রবেশ করলাম। সেটা কি ওইদিন বুঝেছিলেন নাকি আজকে? না, ওই দিনই বুঝেছিলাম। তখন আমি কেঁদে ফেলেছিলাম। আমার মনে আছে, চোখে জল এসেছিল। এনলাইটমেন্টের মতন একটা ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, সেরকমই একটা ব্যাপার। একটা কিছু হলো, এটা মনে হলো যে আমার যেন জীবনটা দ্বিখণ্ডিত হয়ে গেল এখানে। একটা সত্তা পড়ে রইল পিছন দিকে, আর একটা সত্তা নতুন জন্ম হলো। আমি দেখেছিলাম যে আমার যখন ফিরে এলাম ঘরের মধ্যে, এটা আমি একটু কল্পনা করে লিখেছিলাম আরকি। এটা ঠিক সত্যি নয়। যে আমার মা আমাকে দেখে বুঝতে পেরেছিল যে আমার যে ছেলেটা সকালে বাগানে গিয়েছিল, সে ছেলেটা ফিরে আসেনি। এ অন্য ছেলে। এরকম মানে মাকে এরকম সেরকম ঘটনাটা তা নয়, কিন্তু যাই হোক, এরকম একটা ঘটনা ঘটেছে। এইজন্য কাটিহার পর্বটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। এই কারণে যে কাটিহারে একটা আ আ আরেকটা অভিজ্ঞতা হলো, যেটা আমার জীবনে একটা দীর্ঘস্থায়ী স্কারের মতো রয়ে গেছে। সেটা হচ্ছে আমার ১ম ডিপ্রেশন। ওই বয়সে তো কারো ডিপ্রেশন হওয়ার কথা নয়। আর সেই বয়সটা তো কোনো অ্যাচিভমেন্টের বয়স নয়, বা লড়াইয়ের বয়স নয়, ইঁদুর দৌড় নেই। হ্যাঁ, মানে বাস্তব কোনো কারণে যে মানুষের আ ডিপ্রেশন হয় বা অবসাদ আসে, সেরকম তো বয়সটা তো নয়। তো সেই সময় আমার হঠাৎ আনরিয়ালিটি ফিলিং অফ আনরিয়ালিটি, মানে আমার চারদিকে জগৎটাকে অচেনা মনে হতো। কয়েক মিনিটের জন্য। তখন আমি দৌড়ে গিয়ে মাকে জাপটে ধরতাম। মা আমার মাথার মধ্যে কেমন করছে, কেমন করছে। তো মা মাথায় জপ-টপ করে দিতেন। তো সেই সময়টা আমার ওই আ মাঝে, মাঝে এটা হতো। খুব কম সময়ের জন্য, কিন্তু হতো। পরবর্তীকালে এটা আ বাড়ে। ডিপ্রেশন বাড়ে, অনেক বলে। মেলানকোলিয়া। তখন সায়েন্স, হ্যাঁ, মেলানকোলিয়া রূপ নেয়। মাঝে, মাঝে হয়েছে এটা। যার কারণে আমি ঠাকুরের কাছে পরবর্তীকালে গিয়েছিলাম ২৮ বছর, ৩০ বছর বয়সে। তো সেসব পরের কাহিনী। কিন্তু ওই শৈশবকালে আমার ওটা দেখা দিয়েছিল। কেন দেখা দিয়েছিল সেটা আমি অনেক বিচার বিশ্লেষণ করেও খুঁজে পাইনি। তবে এটা মনে হয় যে এটা কি সংবেদনশীল মনটার জন্য যে অস্তিত্বের সংকট একটা মনে হয় আমার, যেটা আমার ওই ভেতর থেকে একটা এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস? প্রবলেম উঠে আসে যে আমি এই মহাজগতের সঙ্গে কিভাবে রিলেটেড, আমার কতখানি আ আমার ইমপ্যাক্ট এই জগতে তো নেই, প্রায় কিছুই নেই। আর ধরো পৃথিবীটা একটা নগণ্য ছোট্ট একটা গ্রহ, সমস্ত মহাকাশের তুলনাতে কিছুই নয়। সেখানে আমি একটা ছোট্ট প্রাণী। সুতরাং আমার অস্তিত্বটার সঙ্গে এই মহাজগতের সম্পর্কটা কী? আ কিভাবে কি রিলেশন আমার মহাজগতের? আমি কেন জন্মালাম? এসব নানা রকম ফিলোসফিক্যাল প্রশ্ন আমার ছেলেবেলা থেকেই আক্রমণ করত আমাকে। তখনই ওই যে রবীন্দ্রনাথের আছে না যে, আকাশটা ছোঁয়া যাবে, যে মই লাগাই, একটা পর একটা মই লাগিয়ে যাই। তো যতই মই লাগাও আকাশকে স্পর্শ করা যাবে না। এটা যখন তিনি বুঝলেন, তাহলে মহাকাশের বা অসীমের ধারণা তার ভেতরে এলো। সেরকমই ব্যাপার-স্যাপার আমার ভেতরে বা সকলের ভেতরেই আসে। তো সেটা এসেছিল কাটিহারে থাকতে। তো কাটিহারে আমার এই ধরো ৮ বছর ৯ বছর বয়স ৮ বছর পর্যন্ত বয়স পর্যন্ত ছিলাম ওখানে। তারপর তো ওখান থেকে আবার বদলি হয়ে যাই অন্য জায়গায়। তারপরে একের পর এক বাবার বদলি। লেখাপড়ার ১২টা বাজছিল। আর তবে একটা যেটা আমার জীবনে মানে এর ফলে লাভ হয়েছে, সেটা হচ্ছে এই বিভিন্ন জায়গায় থাকার ফলে বারবার পটভূমি পাল্টে গেছে, পরিবেশ পাল্টে গেছে, নতুন, নতুন মানুষের দেখা পেয়েছি। ফলে একটা ভেতরে একটা ভাঁড়ার ঘর তৈরি হয়েছে, যাতে অনেক মানুষ আর অনেক পটভূমি, অনেক টোপোগ্রাফি, নানা রকম প্রাকৃতিক পরিবেশে, কখনো জঙ্গলে, কখনো পাহাড়ে থেকেছি। সেগুলো সব মনের মধ্যে জড়ো হয়ে আছে আরকি। একটা গোডাউনের মতো। আমি ডিপ্রেশনের সাথে ফাইট করেছি যেহেতু, আমাকে এখনো ডাক্তারের কাছে যেতে হয় এবং সেটা নিয়ে আমার কোনো লজ্জাও নেই। আ ডিপ্রেশনটা আমি আমার মতন করে কাছ থেকে দেখেছি। এবার যখন আমার ডিপ্রেসড লাগে তখন আমি আরো
একটু লাইটার কিছুর দিকে যাই, মানে একটু মজার কিছু, একটু শিবরাম পড়লাম, একটু নারায়ণ গঙ্গোপাধ্যায়ের শিশু সাহিত্য পড়লাম, বা একটু নবীগঞ্জের দৈত্য পড়লাম। কিন্তু এই ডিপ্রেশন থেকে যে মানুষ যুদ্ধছে, সে যখন প্রথম লেখা হিসেবে ঘুণ পোকা বেছে নিচ্ছে, সে তো নিজেকে আরো চ্যালেঞ্জ করছে যে এইটার সাথে আমাকে এবার যুঝতে হবে, এই শ্যামের সাথে আমাকে ওই ঘরটার মধ্যে দিনের পর দিন। এটা তো নিজেকে আরো অসুস্থতার দিকে ঠেলে দেওয়ার একটা হতে পারতো। দেখো, আহ, ছুরি দিয়ে মানুষ অপারেশনও করে, আবার ছুরি দিয়ে মানুষ খুনও করে। এই ডিপ্রেশন জিনিসটা যে খারাপ তা নয়, এটা তোমার ভেতরে তোমার চিন্তা ভাবনার উর্বরতাকে বাড়াচ্ছে। তোমার ডিপ্রেশন যে হয়েছে, তোমার এই ডিপ্রেশন থেকেও কিন্তু কিছু লাভ হয়, কিছু অদ্ভুত ধরনের চিত্রকল্প উঠে আসে, এবং ডিপ্রেসড মাইন্ড অনেক সময় দেখবে অন্ধকার বেশি দেখে, তো সে শেড, একটা গ্রে ওয়ার্ল্ড, গ্রে শেড, পৃথিবীর উপর একটা যেন আবছা একটা আস্তরণ পড়ে যায়, একটা গৈরিক আস্তরণ। তুমি জ্যোতিষ মানো কিনা জানি না, আমি কত মানে জানি না, কিন্তু আমার কপালক্রমে আমার শনি হচ্ছে পঞ্চমে, যার ফলে আমার নাকি সন্ন্যাস যোগ আছে। সন্ন্যাস যোগ আছে কি না আছে সেসব আমি জানি না, কিন্তু জ্যোতিষীরা বলেছে বরাবর যে সন্ন্যাস যোগ আছে। তো আমার একবার একটা অভিজ্ঞতা হয়েছিল, সে কথা তোমাকে বলি। যখন আমার পৈতে হলো, 16 বছর বয়সে মনে আছে, তখন আমরা আসামে পাণ্ডুটা একদম আমাদের বাড়ির সামনে, আমি যে বাংলো ছিল রেলের, তার সামনেই ব্রহ্মপুত্র নদী। তো পৈতে হয়ে গেছে, তারপরে আমি দণ্ডি ভাষাতে গেছি। 3 দিনের মাথায়? হ্যাঁ, দণ্ডি ভাষাতে গেছি ভোরবেলা একদম। আমার এক জ্ঞাতি ভাই তারাপদ, সে আমার সাথে গেছে, সে পাড়ে দাঁড়িয়ে আছে, আমি জলে নেমেছি, শীতকাল। দণ্ডিটা দণ্ডসহ ঝোলাটা ভাসিয়ে দিয়েছি, সেটা ভেসে যাচ্ছে, আর চারদিকে পাহাড়, পাহাড়, আবছা আকাশ, আর ধূসর নদী। ওই তখন সূর্য ওঠেনি। এই যে একটা অদ্ভুত ধরনের অপার্থিব বিশাল, হ্যাঁ, একটা ভয়ঙ্কর, একটা বিশাল, একটা যেন যাকে ভীষণ বলে আর কি, বিশাল একটা প্রকৃতি চারদিকে যেন ছড়িয়ে আছে। তখন আমার অনেক মনে হলো যে আমি আর ঘরে ফিরবো কেন, আমার আর কোথাও যাওয়ার নেই, আমাকে গোটা দুনিয়াটা তো আমাকে ডাকছে। এই যে আমি একটা মানে হিপনোটাইজড হয়ে দাঁড়িয়ে রইলাম জলের মধ্যে, ডুবো দিচ্ছি না, কিছু করছি না, এত চুপচাপ স্থবিরের মতো দাঁড়িয়ে আছি। আমার প্রায় সংজ্ঞাহীন অবস্থা, আমার সমস্ত ওইটা যেন চেতনা যেন চলে গেছে, আমার পিছনে যে কিছু আছে, বাড়ি ফিরতে হবে, এটাও কাজ করছে না আমি করে। অদ্ভুত ধরনের একটা সম্মোহিত অবস্থায় আমি জলে দাঁড়িয়েছিলাম। আর তারাপদ যে আমার ভাই, সে আমাকে চুপচাপ করে ডাকছে, উঠে আয়, উঠে আয়। আমি তো যাচ্ছি না, শুনতে পাচ্ছি না তার ডাক, দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে গলা জলে দাঁড়িয়ে আছে। তারপরে ও দৌড়ে এসে জলে ঝাঁপিয়ে পড়ে টেনে নিয়ে আসে। আমাকে টেকে তুললো। তখন আমার সচেতনতা এলো যে আমাকে তো বাড়ি ফিরতে হবে। তো ফিরে এসে সবাইকে গল্প করলো। মা একটু ভয় পেতেন যে আমার ছেলে সন্ন্যাস যোগ আছে, মার ভয় ছিল ভীষণ আমাকে নিয়ে। তো যাই হোক, এরকম একটা ঘটনা ঘটেছিল, তাই নিয়ে আমি একটু গল্প লিখেছিলাম, তারপর নামটা এখন ভুলে গেছি। যাই হোক, নেহাত কম তো লেখেননি। তো এই যে ডিপ্রেশন বলো বা যাই বলো, একটা উদাসীনতা কখনো কখনো আমাকে আক্রমণ করে, তা থেকে আবার ডিভিডেন্ডও আসে। এই মন খারাপ বা এই অবসাদ, তা থেকে একটা ভেতরে ভেতরে একটা মন্থন হয়। এই মন্থনের ফলে তো বিষও ওঠে, অমৃতও ওঠে, মাঝে মাঝে অমৃতও ওঠে, মাঝে মাঝে বিষও ওঠে। সুতরাং এটা যে সবটাই যে খারাপ করেছে আমার তা নয়, তার মধ্যে থেকে কিছু ভালো আমার প্রাপ্তি হয়েছে। আচ্ছা, ঘুণ পোকা যখন 1967-তে বেরোচ্ছে, ওরকম একটা লেখা, এক তো ফর্ম নতুন, তার উপর একটা বিষয় হচ্ছে একজন অফিসে গালাগালি দিয়েছে, সামান্য একটা গালাগালি,
সেটা থেকে সে ঠিক করেছে অফিসে যাবে না, একটা সাধারণ ঘটনা। সেখান থেকে ওই উপন্যাসটা শুরু হয়ে সে ওখানে যাচ্ছে যেখানে যাওয়ার কথা উপন্যাসটার। এটা তো খুব চেনা 1967 ফরম্যাট নয়, বা আজও নয়। একেবারেই ওই সময় কি ওটা গৃহীত হয়েছিল, নাকি সেই সময় কিছু নিন্দাও শুনতে হয়েছে? নিন্দা প্রশংসা কিছুই শোনা যায়নি এবং সেটা উপেক্ষিত হয়েছিল, যাকে বলা যায় যেতে পারে কেউ পড়েছে কেউ পড়েনি, এবং মোটামুটি যারা পড়েছে তারা খুব একটা সোচ্চার ছিল না। তখন কেউ প্রশংসা টশংসা বিশেষ করেনি, এক একজন একটু ভালো বলেছিল, কিন্তু গোটাগুটিভাবে উপন্যাসটা উপেক্ষিত হয়েছিল। কি বলছেন? হ্যাঁ, এখন কথাটা হচ্ছে কি জানো, নতুন একজন লেখক, সে তার প্রথম উপন্যাস লিখেছে, সে তো প্রাণ পেতে থাকবে যে কি হচ্ছে না হচ্ছে, কি ভালো বললো না বললো, সে উদগ্র তখন হয়ে লোভী রয়েছে। লোভী হয়ে ওঠে। তখন সে একটু প্রশংসা শোনার জন্য বা সাধুবাদ শোনার জন্য উৎকর্ণ হয়ে থাকা আমার বৃথাই হয়েছিল। আমি কিছুই প্রায় শুনতে পারি না, কেউ কিছু বলছে না। আমার বন্ধু বান্ধব যারা, ধরো দিব্যেন্দু, সুনীল, শক্তি, সিরাজ একটু ভালো বলেছিল, অতীন বন্দ্যোপাধ্যায় একটু ভালো বলেছিল, কিন্তু আর কেউ কোনো মন্তব্য করেনি। একজন আমাকে বলেছিল পড়েছি, পরে বলবো, সে পরে আর কিছু বলেনি সে। তো এইরকমভাবে আমার প্রথম উপন্যাস গৃহীত হলো, মানে প্রায় উপেক্ষিত। মনটা খুব খারাপ হয়ে গেছিল যে আমি তাদের ফেলিও। তা গল্প উপন্যাসটা ছাপলো আনন্দ পাবলিশার্স, কিন্তু সেটা কোনো বিক্রি হতো না একদম। আম, প্রথম বছর বোধ 250 বিক্রি হয়েছিল, তারপরের বছর ওই রকমই। একটার সময় আনন্দ পাবলিশার্স ঠিক করলো যে উপন্যাসটা ছেড়ে দেবে, তারা বিক্রি নেই, ছেড়ে দেবে। তো অন্য প্রকাশকও ঠিক হয়ে গিয়েছিল তারা ছাপবে। পরে আনন্দ পাবলিশার্স ঠিক করলো না, লেখকের মতো উপন্যাস আমরা ছাড়বো না, এটা থাক, সবাই ছেপেছিল। তো এখন সেটার একটু সমাদর হয়েছে, কিন্তু সেই একটু? সময়টায় একেবারেই সমাদৃত হয়নি, উপেক্ষিত থেকেছে এবং মন্তব্য শোনা যায়নি কিছু, খুব কম। তুমি যখন বাংলা সাহিত্যে এলে তখন সাহিত্যটা তারকা খচিত বললেও কম বলা হয়, মানে ওরে বাবা! সেখানে কাদের কাদের সংস্পর্শে তুমি খুব বিদ্ধ হয়েছো? আমি তারাশঙ্করের কাছে কোনোদিন যাইনি, হ্যাঁ। যাইনি কবে, কারণ ভয় পেতাম। হুম। যেরকম তখন পেটেছিলেন বনফুল, বনফুলের কাছেও একবার গিয়েছিলাম, সেটা অনেক পরে, দূরদর্শনের হয়ে একটা ইন্টারভিউ নিতে। হুম। তো সময় মানে পরিচয় বা সাক্ষাৎ, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কাছে আমি পড়েছি 4 বছর, 2 বছর অনার্স এবং 2 বছর এমএতে। সবাই বলে নাকি অনবদ্য শিক্ষক, মানে ওরম শিক্ষক। হ্যাঁ, শিক্ষক ভালো ছিলেন, খুবই ভালো ছিলেন, একটু ফাঁকিবাজও ছিলেন, যাই হোক সে কথা বললাম নেই। তো তার কাছেও গিয়ে ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়া যেত না, কারণ তার বাড়িতে রেস্ট্রিকশন ছিল। কাজেই আর সাহিত্যিকদের কাছে গিয়ে তো কোনো লাভ নেই, আমার তাতে কী লাভ? কেননা প্রথম কথা হচ্ছে যে আমাকে তো আমার লেখাটা লিখতে হবে। সাহিত্যিকরা আমাকে বড় যে বলতে পারেন, বা বেশ লিখছো, ভালো, লিখে যাও, চালিয়ে যাও, এর চেয়ে বেশি তো আর চাপড়ে কিছু দেওয়া ছাড়া। বলবে না। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এর চেয়ে বেশি তো আর কি বলবে, চাপড়ে দেবেন, পিঠ চাপড়ে দেবেন। তো সেসব আমি যাইনি কখনো। তবে বিমল করের সঙ্গে আমার খুবই মানে কি বলবো, প্রায় দাদা ভাইয়ের সম্পর্কের মতো ছিল, খুব ভালোবাসতেন আমার। বিমল করের ছোট গল্প কেমন লাগে? আমার খুবই ভালো লাগে। হ্যাঁ। একটা সময় তো বিমল করের গল্প পড়ে আমরা উদ্বুদ্ধ হতাম। হ্যাঁ। পাহাড় রোডে সেই বাড়ি ছেলেবেলায় পড়েছিলাম, ইন্টারমিডিয়েট পড়ি, সে পড়ে সে গল্প একদম মানে পাগলা হয়ে গেছে, এত ভালো। তারপরে কাজঘর, আরো অনেক গল্প আছে, খুবই ভালো গল্প। তো এই সমস্ত লেখকদের সাথে, তবে রমাপদ চৌধুরীর সঙ্গে আলাপ হলো, নীরেন্দ্রনাথ খুব চক্রবর্তীর রাগী সঙ্গে ছিলেন আলাপ নাকি হলো। রমাপদ বাবু? যারা যারা আনন্দতে কাজ করে সবাই রাগী বলে। ঠিক নয়, আসলে ওর মুখটা একটু সবসময় একটু রুক্ষ থাকতো, মানে উনি হাসতেন না খুব একটা, আর খুব একটা যে আড্ডা দিতেন, কিন্তু ওই নিজস্ব একটা অনুষঙ্গ তৈরি করে নিয়ে উনি এমনি যাত্রার সঙ্গে বসে কথা বলতে পছন্দ করতেন না। তো আমাদের সঙ্গে আড্ডা হতো, আমার সঙ্গে বসে আড্ডা ফাড্ডা হতো, তবে সেটা মানে খুব বেশি সময়ের জন্য নয়। তো বিমল কর, তারপরে সন্তোষ কুমার ঘোষের সঙ্গে খানিকটা হলো আলাপ, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে খানিকটা আলাপ হলো, নরেন্দ্রনাথ মিত্রের সঙ্গে খানিকটা হলো। আহা। তবে এইরকমই সব, যা ওখানে ছিলেন, আনন্দবাজার পত্রিকা যাওয়া হচ্ছে, তো অনেক সেটা পরের ঘটনা।
তার আগে তো আমি অনেক স্কুলের মাস্টারি করেছি। 42 বছর বয়সে আনন্দবাজারে ঢুকছি। সমসাময়িকদের মধ্যে অতীন বন্দ্যোপাধ্যায় শুরুতেই ঘুণ পোকাকে চিনতে পেরেছে। অতীন বন্দ্যোপাধ্যায় আমার প্রশংসা করেছিল, বইটা পড়ে বোঝা যায় ভালো লেগেছিস, খুব ভালো লেগেছে, এটাও বলেছিল। তো এটারও কারণ হতে পারে যে ওর একটা বইয়ের আমি খুব প্রশংসা কিছুদিন আগে করেছিলাম, তাহলে বক্তা হিসেবে প্রতি পুরস্কার হিসেবে সে হয়তো আমার প্রশংসা হয়েছিল, হতেও পারে সেটা। মায়ের কথা আপনার লেখায় খুব ঘুরে ফিরে আসে। মা, হ্যাঁ, মা। আমার জীবনটা প্রায় আচ্ছন্ন করে আছেন আমার মা। তার কারণ হচ্ছে যে আমার বাবা তো খুব ব্যস্ত মানুষ ছিলেন, রেলে চাকরি করতেন এবং খুবই ব্যস্ত, লাইনে চলে যেতেন। আর তখনকার বাবারা তো ওরকমই ছিল, রাজবাড়ি, গম্ভীর এবং ছেলেপুলেকে খুব একটা প্রস্তাব। আমি বাবার সাথে কথাই বলিনি প্রায় বলতে গেলে ছেলেবেলায়, ভয় পেতাম, ভীষণ ভীষণ ভয় পেতাম। আমার সব ছিল মায়ের সঙ্গে। মা আমাকে ধরো যখন আমরা কলকাতায় মনোহরপুকুরে ছিলাম, তখন বাবা শিয়ালদার ক্রু ইনচার্জ ছিলেন। আমি ভীষণ দুষ্ট ছিলাম তখন, খুব দুষ্ট ছিলাম, ভীষণ বদমাস। তো আমাকে মা সামলাতে পারতেন না। মা আবার আশ্রম করে না, সারদেশ্বরী আশ্রমের মানুষ, শান্ত প্রকৃতির মানুষ ছিলেন, খুব রাগারাগি করতে পারতেন না, চিৎকার চেঁচামেচি করতে পারতেন না। তো মা আমাকে দুপুরবেলা আমাকে নিয়ে খাওয়া দাওয়ার পর মাদুর পেতে মেঝেতে শুয়ে সেখানে ওই ঘুম পাড়ানোর জন্য এই রবীন্দ্রনাথের কবিতা, তাই থেকে মা কবিতা পড়ে শোনাতেন। আর সে কবিতাগুলো শুনতে শুনতে একটা অদ্ভুত ধরনের হিপনটিক স্পেল একটা কাজ করতো, আমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়তাম। এই যে কবিতা মর্মে মানে ঢুকছে। সেই অমৃত বিন্দুর মতো আমার কানে ভিতর দিয়ে ঢুকতো, ভেতরে বলা যেতে পারে যে সেটাই হয়তো আমার ভেতরে ভবিষ্যতে লেখক হওয়ার একটা বীজ তলা হিসেবে কাজ করেছে। তো না হলে আমি তো লেখালেখি জগতে আসতাম বলে মনে হয় না। তো ওই যে কবিতা ভালোবাসলাম মায়ের জন্য। মায়ের কথা তো হলো, এবার আসি এমন একটা বিষয়ে যেটা মুক্তির সন্ধান দিয়েছিল যখন তুমি সব থেকে বেশি অন্ধকারে ছিলে। তোমার আধ্যাত্মিক এবং তোমার ধর্মীয় যে অ্যাফিলিয়েশন শুরু হলো, এবং সেইখান থেকে যে রাস্তা পেলে, এটা নিয়ে একটু বলো। ওই সময় কিভাবে অনুকূল ঠাকুর এবং পুরো বিষয়টা সেটা তো তোমাকে। অনেক পরে। আমাদের বাড়িতে একটা আধ্যাত্মিক পরিবেশ বরাবরই ছিল, কারণ আমাদের বংশ তো এমনিতে কুলীন ব্রাহ্মণ বংশ। তাছাড়া পূর্ববঙ্গের লোকেরা একটু বেশি আচার আচার ছিল, যে কারণে আমাদের বাড়িতে আমরা ছেলেবেলায় পেঁয়াজ রসুন কখনো খাইনি। আমাদের বাড়িতেও মাছটা হতো কিন্তু পেঁয়াজ রসুনটা ঢুকতো না। মাছ হতো শুধু, মাংস হতো না। মাংস হলে ওই বলির মাংস ওই ধনে জিরে দিয়ে রান্না করা হতো, পেঁয়াজ ধনেচিড়ে হিং দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এইরকম একটা পরিবেশ ছিল। আমার মা গৌরীমার সাক্ষাৎ শিষ্য, গৌরীমার দ্বারাই দীক্ষিত। আর মা শারদেশ্বরী আশ্রয়ের মানুষ, কাজে মা তো এমনিতেই ধর্মপ্রাণা। আর বাবা খুব কালী ভক্ত ছিলেন। আর আমাদের বাড়িতে আমাদের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন জগদ্ধাত্রী। আচ্ছা, সেসব পুজো টুজো হতো। রাম ঠাকুর আমাদের বাড়িতে আসছে, অবশ্যই আমাদের যে বাড়ি ছিল আমাদের সেখানে। পুরো পরিবারই রাম ঠাকুর দীক্ষিত। হ্যাঁ, আমাদের পরিবারও প্রায় বেশিরভাগই রাম ঠাকুরের দীক্ষিত। পূর্ববঙ্গে রাম ঠাকুরের দীক্ষা নেওয়ার প্রচন্ড প্রচলন আছে, হ্যাঁ বিশেষত আমরা ফরিদপুরের লোক বলে। হ্যাঁ হ্যাঁ, তারপরে তো এই তো একটা পরিবেশ ছিলই বাড়িতে। আর তারপরে যখন আমরা বলতে গেলে আমরা বেরিয়ে গেলাম, আমরা তো ঠিক বাস্তুচ্যুত আমরা হয়েছিলাম ঠিকই, কিন্তু আমাদের পরিবারটা যেহেতু রেলে বাবা চাকরি করলেন, সেহেতু ওইভাবে বাস্তুচ্যুত হতে হয়নি। বাবা বদলি হয়ে গেলেন, বাবা তো অপশন নিয়ে হিন্দুস্তানে চলে এলেন, মানে ভারতবর্ষে বাবা আসামে চলে গেলেন। তা ফলে আমাদের খুব একটা যে সাংঘাতিক কষ্ট হয়েছে তা নয়, কিন্তু আমাদের পুরো পরিবারটার কষ্ট হয়েছে, পরিবারটা ডিসইন্টিগ্রেট হয়ে গেছে। তার কারণ যৌথ পরিবার ছিল, হ্যাঁ, এটা একদম সব বিস্মার হয়ে গেল। যে কারণে আমরা বহু দূর দূর সম্পর্কের আত্মীয়কেও চিনতাম এক সময়। আমাদের বাড়িতে সব আসছেন টাসছেন, রথায় পথে আত্মীয় সব, কিন্তু এসজন প্রসজন ছিলই, সবসময় যাতায়াত হচ্ছে, আত্মীয় স্বজনরা আসছেন টাসছেন, সবাইকে আমরা চিনি, অমুক কাকা, অমুক জ্যাঠা, অমুক অমুকের ভাই এবং অমুক দাদা। কিন্তু সেসব তো এখন আমরা
অনেক নিকট সম্পর্কের ভাই বোনকেও চিনতে পারতো না, এমন একটা অবস্থা হয়ে গেছে। আমার যে মামাতো মাস্তুতো ভাই বোন আছে তারা বড় হয়ে গেছে, আগে চিনতাম, এখন দেখলে হট করে হয়তো নামটা মনে পড়বে না, এরকম একটা অবস্থা হচ্ছে। কিন্তু সে সময় তার ছিল না। সে সময় আমরা সবাইকেই চিনতাম এবং খুব একটা আমাদের কি বলে আত্মীয় বাৎসল্য যাকে বলে, আত্মীয় বাৎসলতাটা খুব ছিল। এটা একটা ছিল, যৌথ পরিবারে মানুষ হয়েছি বলে অনেক শিক্ষাও পেয়েছি। আবার তারপরে আলাদা হয়ে গেলাম রেলে, চাকরির সূত্রে বাবার বদলি। আমরা এমন জায়গায় থেকেছি যেখানে দিনে দুপুরে বাঘ বেরোতো। মাল জংশন, এখন তো মাল জংশন মানে মাল বাজার হয়ে গেছে, এখন মালবাজারটা বড় শহর এবং খুব সুন্দর শহর। তখন তা ছিল না, অন্ধকার, মানে আমাদের বাড়ির পিছনে হায়পাতার চা বাগান, দিগন্ত বিস্তৃত চা বাগান, পাশে একটা মাঠ, সেই মাঠে দিনে দুপুরে লেপার্ড চিতাবাঘের বাচ্চা এসে খেলা করেছে, বাচ্চা এসে খেলা করে। আমরা আমি ভাবি যে কুকুর ছানা ধরতে যাব, মামুলি যাস না, ওটা চিতাবাঘের বাচ্চা, আমি দেখেছি সকালে, যাস না। মা মা বাঘটা এসে কিন্তু ই করবে, হামলা করবে। আবার ওখানে মোষ চড়াতো কিছু ছেড়ে পড়ে, আমি তো উৎস ছিলাম খুব, মোষের পিঠে ওরা ঘুমোতো, আমি একটা মোষের পিঠে উঠে ঘুমিয়ে পড়তাম, শুয়ে থাকতাম। মোষের পিঠে বেশ চড়া হয়। এসব অনেক কিছু ছিল আমার দুষ্টুমি। তারপরে তখন ওই গোড়া সাহেবরা, যুদ্ধ চলছে তো তখন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছে, আমেরিকান সাহেবদের সব ক্যাম্প হয়েছিল ওখানে ধারে কাছে। তো তারা সব চলে আসে, আমাদের প্ল্যাঙ্কিং করা বাড়ি ছিল, বাড়ির নিচটা ছিল ফাঁকা, প্ল্যাঙ্কিং করা ওই আর কি কাঠের খুঁটির ওপরে বাড়ি, বাংলো বাড়ি, জাহাজ কাটারের বাড়ি। তো সেইখানে সব ওই আমেরিকান সাহেবরা এসে ঢুকে যেত, আর ওই ইয়ে করতো, ওই বক ফাইট করতো, টমি। হ্যাঁ তবে বক ফাইট করতো। তারা এসে হাজির, সে আমরা রাত্রিবেলা দুমদাম শব্দ শুনে বেরিয়ে দেখি সেই টর্চ ফর্চ যেটা দেখি সে সাহেব দাঁড়িয়ে আছে। তাও বলছে যে হাতে নিয়ে বলতে, যে ভয় নেই তোমরা ভয় থাকো, আমরা করছি, প্র্যাকটিস করছি। এত নির্জন জায়গা ছিল সে বলা যায় না, সাংঘাতিক। দিনের বেলা তো ঝিঝি ডাকতো, জঙ্গল ছিল খুব। এখন সেই ডুয়ার্সে সেই চেহারা নেই, এখন ডুয়ার্স তো পাল্টে গেছে, বিরাট হয়ে গেছে, আর শহর বেড়ে গেছে, ক্যান্টনমেন্ট হয়েছে। তখন ডুয়ার্স ছিল সাংঘাতিক। তো আসামে যেসব জায়গায় আমরা থেকেছি সেগুলো অত্যন্ত নির্জন জায়গা ছিল, ভীষণ নির্জন, সারাদিনে কোনো লোকজন দেখা যেত না। এরকম আমরা লামডিংয়ে যখন ছিলাম, লামডিংয়ে আমাদের বাড়ির পিছনেই ছিল, বাংলার পিছনে ছিল জঙ্গল। আমাদের বাড়িতে একটা ওই কিং কোবরা মারা হয়েছিল, আমার মনে আছে, বিশাল বড়, 7-8 ফুট লম্বা কিং কোবরা মারা হয়েছিল, মনে আছে। কিন্তু ওই আধ্যাত্মিকতায় হ্যাঁ, আধ্যাত্মিকতার পর বলছি, এটা যে হলো, আমি একটা সময় নাস্তিক হয়ে গেলাম, বামপন্থী এবং নাস্তিক। তখন আমার বয়স ধরো 25-26। তখন কলকাতায় আছি, হোস্টেলে থাকি, বোর্ডিংয়ে থাকি। তখন বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করতে করতে করতে, আর তাছাড়া আমি একটু বই পড়তাম। তখন তো পয়সা ছিল না বই কেনার, কিন্তু তবু পাগলের মতো যেটুকু পয়সা থাকতো তা দিয়ে আর কিছু না বই কিনতাম। যেরকম ধরো রাশিয়ান যে সমস্ত এডিশন পাওয়া যেত, সস্তায় পাওয়া যেত, রাশিয়ান খুব সস্তায়, সোভিয়েত ইউনিয়ন তখন খুবই সস্তায়, বই তখন কিনেছি। আর আমি স্টোরি অফ ফিলোসফি কিনলাম, উইল ডুরান্টের, খুব বইটা কিন্তু খুব ভালো, যে পারো কখনো পড়ে নিও, খুব ভালো। অনেকগুলো ফিলোসফারের তাদের জীবনী এবং তাদের ফিলোসফি সংক্ষিপ্ত সার আছে আর কি। তাতে আমি প্রথম তোমার পড়লাম, নিচ্ছে নামটা ভুলে যাচ্ছি, ফুকো, দেরিদা। হ্যাঁ, দেরিদা তো অনেক পরের টাকা, দাঁড়া বলছি, পরে পড়তে একটু পরে বল না, ওই যে আমাদের যিনি হতাশাবাদী দার্শনিক, শোপেনহাওয়ার। হ্যাঁ, শোপেনহাওয়ার। শোপেনহাওয়ার পড়ে আমার মাথাটা একদম বেড়ে গেল। শোপেনহাওয়ার বলছেন যে জীবনের কোনো অর্থ নেই, তোমাদের একটাই কাজ, এখন তোমরা এক্ষুনি গিয়ে সুইসাইড করো, বেঁচে থাকার কোনো অর্থ নেই, বেঁচে থাকার সম্পূর্ণ অসম্ভব যুক্তির জোর। শোপেনহাওয়ারের যে যুক্তি, সেই যুক্তি তুমি যদি পড়ো, তুমি দেখবে তোমার কিছু করে তোমার মাথাকে একদম দখল করে নেবে, অসম্ভব তার জোরালো যুক্তি। তো সেই পেসিমিস্ট ফিলোসফার সে আমাকে গ্রাস করে নিল, এবং তারপরে ঈশ্বর টিশ্বর সব চলে গেল, আমার একেবারে ঈশ্বর বোধ তো সব চলে গেল, আমি ঘোর নাস্তিক হয়ে গেলাম, একদম নাস্তিক। তারপরে তখন ডস্টয়েভস্কি পড়ছি, টলস্টয় পড়ছি,
শেখব পড়ছি। নিঃস্বের সাথেও আলাপ হচ্ছে। হ্যাঁ, নিশ্চয় তখন পড়িনি ভালো করে, তবে যাই হোক নিশ্চয় ওয়ান অফ দি গড কিলার্স, 4 জন গড কিলার্সের মধ্যে নিশ্চয় একজন, ডারউইন একজন, মার্কস একজন, আর ফ্রয়েড একজন, 4 জন গড কিলার, বলা হয় বিয়ার্ডেড গড কিলার্স। তো তাদের পাল্লায় পড়েছি, মানে হ্যাঁ মার্কসের খানিকটা পাল্লায় পড়েছি, ফ্রয়েডের খানিকটা পাল্লায় পড়েছি। এই সব মিলিয়ে মিশিয়ে একেবারে ঘোর নাস্তিক তখন আমি, একদম কিচ্ছু মানি না, কোনো রকম সংস্কার মানি না। আর তো বাড়ি থেকে বাইরে আছি, তো তখন তো মা মাথার ওপর নেই, বাবা মাথার ওপর নেই, ঠাকুমা তখন নেই মাথার ওপর। তো এইরকম যখন হচ্ছে সেই সময়টায় আমার চতুর্থবার মনে হচ্ছে, তো থার্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, হ্যাঁ ফোর্থ, এই থার্ড অ্যাটাক অফ মেলাঙ্কোলিয়া দেখা দিল। সেই সময়টায় আমার মনে হলো যে এটা আর সহ্য করা যাচ্ছে না, মুক্তির উপায় পাওয়া যাচ্ছে না। একেবারেই সহ্য করা যাচ্ছে না। সুইসাইডালও লেগেছে সেই সময়? তখন আমার সুইসাইডাল টেন্ডেন্সি শুধু নয়, আই ডিসাইডেড টু কমিট সুইসাইড। আমি তখন ঠিক করে ফেললাম যে একমাত্র এর হাত থেকে মুক্তি হচ্ছে মৃত্যুকে বরণ করা, আর কিছু উপায় নেই। তখন আমি ভাবছি কিভাবে, হাউ টু ডাই পিসফুলি। তো এইসব নানা রকম চিন্তা ভাবনা দেখলাম যে তখন ওই এমন হয় মেলাঙ্কলিয়াটা, যে এটা হওয়ার পরে মনে হয় সমস্ত পৃথিবীটা ছাইবাটি হয়ে গেছে, জীবনটা ছাইবাটি হয়ে গেছে, কিচ্ছু নেই, মানে কোনো অ্যাট্রাকশন নেই। মৃত্যুর পর তো কিছু নেই, টোটাল ভয়েড। এই ভালো, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সেই সময় আমার এক বন্ধু, তার মধ্যে অনেক ঘটনা আছে, সেসব পথটা বিস্তারিত যাব না। সে বন্ধুর সূত্রে আমি ঠাকুরের কাছে যাই, এবং সংক্ষেপে বলতে গেলে যে ঠাকুর আমাকে সেই প্রবণতা থেকে রক্ষা করলেন। আবার জীবনে আমি ফিরে এলাম, যেরকম হয় না, যেরকম আমি কিছু পথ দেখিয়ে দেওয়া। অনেক সময় বলি যে এসব বলতে গেলে, যে একজন ক্রিকেট খেলোয়াড় মাঠে আহত হয়েছেন, মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে, খেলা খেলা ছেড়ে চলে যাচ্ছে। তখন একজনের সামনে দাঁড়িয়ে এসে বললো যে, যাচ্ছ কোথায়, তোমার খেলা এখনো শেষ হয়নি, গো অ্যান্ড প্লে এগেইন। সেইটুকুন। হ্যাঁ, ওই যে ব্যাপারটা ঠাকুরের যেন ওইটাই, যে আরো খেলা বাকি। সেটা ওই একটা গল্প পড়েছিলাম, বিখ্যাত লেখক লাগের ফিস্ট। তো বলছেন যে কিছু পাপি তাপি ঈশ্বরের কাছে, মৃত্যুর পর তারা ঈশ্বরের কাছে গেছে। তো পিটার তাদের নিয়ে গেছেন গডের কাছে, যে গডকে বলছেন যে গড, এরা সব পৃথিবী থেকে এসছে, এরা বিরাট পাপ টাপ করেছে, ইত্যাদি ইত্যাদি। তখন ঈশ্বর তার জামার আস্তিনে ওদের তুলে নিলেন, তুলে নিয়ে মুখের কাছে এনে বলছেন যে তোমরা কি কি পাপ করেছো। তখন তারা চিৎকার করে নিজের নিজের পাপের কথা বলছে, আমি এই পাপ করেছি, সেই পাপ করেছি, ইত্যাদি বলছে। তখন আস্তিটা ঝাড়া দিয়ে ওদের ফেলে দিলেন, ফেলে দিয়ে বললেন গো অ্যান্ড সি দ্য লাইফ এগেইন। এই যে গল্পটা আমাকে খুব করে, মানে আকৃষ্ট করে, যে গো অ্যান্ড সি দ্য লাইফ এগেইন। যা পাপ করেছো করেছো ঠিক আছে, কিন্তু আবার জীবনে যাও, আবার ফিরে রাখো জীবনটা কীরকম। অর্থাৎ জীবনকে তুমি যে জীবন যাপন করেছো, তুমি জীবনটাকে চেনো নি, আবার নতুন করে জীবন যাপন করে জীবনটাকে চেনো, বোঝো যে তুমি কেন জন্মগ্রহণ করেছো। এটাই মানুষের বেসিক প্রশ্ন, যে হোয়াই অ্যাম বোর্ন, আমার কি কাজ। খেলাম দিলাম, চাকরি করলাম, একটা বাড়ি বানালাম, ছেলেকে মানুষ করলাম, তারপরে ফুরিয়ে গেলাম, শুধু এই জন্যই কি আমার জন্ম হয়েছিল, তা তো নয়। তো এই যে জন্মের কারণটা কি, মানুষ খুঁজে বেড়াচ্ছে খুঁজে পাচ্ছেন। এইটাই জন্যই ওই গো অ্যান্ড সি দ্য লাইফ এগেইন, বারবার জীবনে ফিরে আসা, ও কেন জন্মগ্রহণ করছে এই প্রশ্নের উত্তর সন্ধান করা। তো যাই হোক, এ সমস্ত প্রশ্ন আমাকে ছেলেবেলা থেকেই আলোড়িত করে, হোয়াই অ্যাম বর্ন, কেন নয়। তো এই যে ঘুরে ঘুরে বেড়ানো, বিভিন্ন মানুষের সংস্পর্শে থাকা যাওয়া, কৌতূহল ভরে পৃথিবীকে দেখা। আমি পৃথিবীকে খুব অবজার্ভ করি একটাই কারণে, যে আমার মনে হয় যে আমার পাশাপাশি সমান্তরাল বহু জীবন চলেছে। একটা পিঁপড়ের জীবন, একটা প্রজাপতির জীবন, একটা কেন্নর জীবন, তারা তো জীবনযাপন করছে, তাই না? কিন্তু তাদের আমি টের পাচ্ছি না।
সেজন্য মানে যে মন দিয়ে পিঁপড়ে চলাফেরা দেখি, পাখির ওড়াউড়ি দেখি, পোকামাকড়ে চলাফেরা দেখি, কোথা থেকে কোথায় উঠে বসতো, কেন বসতো, টিকটিকিটা চুপ করে বসে আছে একটা খণ্ডত্বর মতো, কি চায় সে, তার জীবনের উদ্দেশ্য কি, তো নানা রকম কথা ভাবি পাগলের মতো। আর গভীর রাতে যখন হয় এরকম ওই যে সারা জীবনে সারা দিয়ে তো নানা রকম কাজকর্মে থাকি, টুকরো টুকরো হয়ে যাই, তখন এই রাত্রিবেলা নিজেকে জড়ো করতে পারি, তখন সবাই ঘুমিয়ে পড়ে, আমাকে ডাকার কেউ থাকে না, তখন ওই চুপ করে বসে তখনই নিশুত রাতে বসে আমি ওই এইসব ভাবি আর কি, যেগুলো এই মহাজগতের সঙ্গে আমার সম্পর্কটা কি, বা হোয়াই আই এম বর্ন, এই সমস্ত জিনিস ভাবি আর কি। হ্যাঁ, এটা পাগলামিও বলতে পারো, কিন্তু এইসব ভাবনা নিয়ে আমি আছি, এগুলোই আমাকে মোটামুটি চালিয়ে বেঁচে থাকার, লেখার রসদ। একটা। তো একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে পৃথিবীর প্রতি একটা ভালোবাসা, জীবনের প্রতি যে ভালোবাসা, সেটাও আমাকে এইসব চিন্তা থেকে এসছে আমার। যখন আমি সুইসাইড করছিলাম তখন তো জীবনকে ত্যাগ করে চলে যাচ্ছিলাম। আবার পরবর্তীকালে সেটা উল্টোটা হয়েছে যে এই জীবন যাপনটাকে আমি উপভোগ করতে চাই বা ভালোবাসি, এই ব্যক্ত জীবনটাকে আমি যে ভালোবাসি বিশেষজ্ঞ। এর জন্য যে সাউথ ইন্ডিয়াতে গিয়েছিলাম একটা পুরস্কার নিতে, সেখানে আমি একটা সভায় বলেছিলাম যে অল মাই রাইটিংস আর লাভ লেটার্স টু ইউ, আমার সমস্ত লেখা হচ্ছে তোমাদের কাছে আমার প্রেমপত্র, আমার ভালোবাসার চিঠি, এইসব আর কি। যেহেতু যখন চক্র পড়তে বসছি, প্রথমে এক পাতা আমার ধরতে অসুবিধা লাগছে, তারপর দেখছি চমকে গিয়ে কি তো একটা সাপকে দিয়ে গল্প শুরু হয়েছে, সাপ তার কথা বলছে এরকম, সেটা মানব জমিনের বা দূরবীনের কথা বলি, দুটো চ্যাপ্টার দুটো আলাদা সময়কে ডিনোট করছে। তুমি ফর্মটাকে কিভাবে ডিসাইড করো তোমার টেক্সটের জন্য, নাকি ওটা নিজের থেকে এসে ধরা দেয়? অ্যাকচুয়ালি যা হয় আমার লেখার তো পদ্ধতিটা খুব অবিজ্ঞান মানে সমন্বিত, মানে আসল কথা হচ্ছে বিজ্ঞান মানে সেদিকে একজন ডিসিপ্লিন লেখক হলে যা হতো সেটা তো আমি নয়। আমার কোনো প্লট থাকে না, কোনো ঘটনা থাকে না, কোনো গল্প থাকে না, কিচ্ছু না ভেবে আমাকে লিখতে হয়, কারণ আমার মাথায় আমার সেই যোগ্যতাই নেই যে একটা গল্প আমি গোটাগুটি ভাববো, একদমই সেটা পারি না, কোনোদিন পারিনি। ছোট গল্পই হোক, উপন্যাসই হোক, যাই রেখেছি আগে থেকে ভেবে কিছু ঠিক করতে পারি না, কোনো প্লট আসে না আমার কাছে, একদম একটা গল্প পুরোপুরি আসে না। আমি তখন কী করি, আমার সহায়ভাবে একটা লাইন ভাবতে শিখি, একটা পছন্দসই লাইন যেই আমার মনে হলো যে এই লাইনটা লেখা যায়, যাই হোক একটা লাইন লিখলাম, যেরকম ওই সাপটা শীতঘুম হ্যাঁ থেকে বেরোতে। হ্যাঁ 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 ওই ওই ওইভাবে একটা শুরু হলো, আর শুরু হওয়ার পরে তার ভাবতে শুরু করি। তারপরে আস্তে আস্তে একটা ভিজুয়ালাইজ করতে থাকি যে চরিত্রগুলোকে দেখতে পাই, কি করছে না করছে, কি বলছে না বলছে, আপনার থেকেই ওই কথাগুলো বসিয়ে যায়, এইভাবে সব, মানে এটা একটা অটো রাইটিংয়ের মতো, মানে আনসাইন্টিফিক, কিন্তু এইভাবেই লেখা হয়ে আসছে আমার। আর এই যে দূরবীন যেভাবে লিখলাম, সেটা ওই রকমই, প্রথমটা লিখলাম, লিখে ভাবলাম যে এটা কি লিখলাম, এটা বাবাকে নিয়ে লেখা হলো। হ্যাঁ, তখন আবার আমি ভাবলাম যে কি করে পরের চ্যাপ্টারটা কি লিখি, সংকটে পড়ে দ্বিতীয় চ্যাপ্টারটা 50 বছর পরে, তারপরে বললাম যে হলো, তারপরে আবার 50 বছর লিখলাম, এইরকম ভাবে, মানে এটা ইচ্ছে করে যে আগে থেকে প্লট করে করেছি তা নয়, আপনার থেকেই হয়ে গেছে। কিন্তু সেখানে ওই যেটা দূরবীনের ব্লার্বেও লেখা ছিল যে দূরবীন দুরকম হয়। হ্যাঁ, উল্টে ছায়া পিঠে, হ্যাঁ, নামটা আগে দিয়ে দিয়েছিলাম। ও হ্যাঁ, নামটা আগে দিতে হয়েছিল, কিন্তু তারপরও আমি ভেবে দেখলাম যে দূরবীনের এইটা করা ছাড়া আমার কিছু করার উপায় নেই, তাই করতে হলো। আর একটা ব্যাপার হয়েছিল পার্থিব লেখার সময়, পার্থিব যখন লিখতে পড়লো তখন এত সময় নেই, তাড়াতাড়ি শুরু করতে হবে, তো আমি একটা কাহিনী মতো লিখলাম প্রথম চ্যাপ্টারটা, তারপরে কি হবে মাথায় নেই, পরবর্তী চ্যাপ্টার দিতে হবে, আর একটা গল্প চাপিয়ে দিলাম, তারপরে আরও একটা গল্প, তারপরেও ঠিক করতে পারছি না কী করবো, চতুর্থ গল্প, পঞ্চম গল্প, এই যে 5টা গল্প, 5টা কাহিনী, কিন্তু একটার সঙ্গে একটা কোনো সম্পর্ক নেই। একদম। লোকে পড়ে বলছে এটা হচ্ছেটা কি, তো পাগলামি, তো কোনো দিকে যাচ্ছে না, তো 5 রকম হয়ে যাচ্ছে। তখন ষষ্ঠ থেকে আবার এইটা ইন্টারলিঙ্ক শুরু করতে হলো, আস্তে 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 আপনার থেকে হলো, এটা কি করে হলো, এর ম্যাজিকটা আমি জানি না, সেটা তো হয়েছে এভাবেই।
আমি যখন বিন্দু থেকে সিন্ধু পড়ছি, সেখানে আপনি শুরুতেই বলেছেন এটা একটা গেতো মানুষের ভ্রমণ কাহিনী, যে একদম ঘুরতে ভালোবাসে না, তাকে দায়ে পড়ে যখন যখন ঘুরতে হয়েছে। কাটিহার একটা ভাড়ার ঘর দিয়েছে, কিন্তু এই যে গুরু ভাইদের সঙ্গে সংস্রব এবং তার জন্য বিভিন্ন জায়গায় যাওয়া, সেটাও কি দিনের পর দিন এই পার্থিব মানব জমিনের চরিত্রগুলোর সঙ্গে আলাপ করিয়ে দেয়নি? হ্যাঁ, এটা আমার জীবনে খুব ভালো প্রশ্ন করেছো। এটা একটা যাজন পরিক্রমা বলি আমরা। যাজনের জন্য ওই মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যেতে হয় আর কি। এই যে গ্রামে গঞ্জে যাওয়া, এটা তো এমনি যেতাম না আগে। শহুরে ছেড়েছিলাম। যোধপুর পার্কে সফল সাহিত্যিক। হ্যাঁ হ্যাঁ, আগে মেসেবোডিকে থাকতাম, শহর কেন্দ্রিক জীবন, কোথাও যাই না। গ্রামে গঞ্জে গেলেও বেড়াতে গেলাম, ঘুরে এলাম। ও ওয়াও, হ্যাঁ, টিউবওয়েল কি ভালো। হ্যাঁ, এই পর্যন্ত, আর বেশি কিছু না। কিন্তু এই ঠাকুরের কাজে যখন বেরোতে শুরু করলাম, তখন তো বাইরের পর বাইরে হেঁটে গ্রামের পর গ্রাম যাচ্ছি। আর এটা তো ভ্রমণ নয়, এটা তো গুরু ভাইদের বাড়িতে যাওয়া, এবং তারা আমার থেকে থাকা। আত্মীয় আত্মীয় বলে মনে করছে। তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক প্রায় গেলেই যে কি খুশি হচ্ছে তারা, খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, তারপরে তোমার তাদের জীবনে নানা রকম কাহিনী শেয়ার শেয়ার করা হচ্ছে। মানে এটা এমন যে আমি গল্পের খোঁজে গেছি তা তো নয়, আমি জীবনের খোঁজে গেছি। এবং তাদের মধ্যে থেকে আমি আমার জীবনদায়ী অনেক অনুপ্রেরণা পাচ্ছি। কেননা তারা আমার আপনজন, আমার তো আত্মীয় স্বজন দূরে থাকে, মা বাবা দূরে থাকে, আমার তার আত্মীয় স্বজন বলতে বন্ধু বান্ধব, আর কিছু নেই। কিন্তু এরা যেরকম আত্মীয়ের মতো বুক দিয়ে আগলে থাকবে, এরকম একটা ব্যাপার। এই যে মানুষগুলোকে চিনতে শুরু করলাম কাছ থেকে, দূর থেকে নয়, ইন্টারভিউ নিলাম গিয়ে, সেরকম নয়, বসে সুখ দুঃখের কথাবার্তা হচ্ছে, নানা রকম কথাবার্তা। আমার আমার গল্প আই বলছে, তার গল্প সে বলছে, ঠাকুরের কথা হচ্ছে, কথা হচ্ছে, সে কথা হচ্ছে, জীবনযাপন নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে। এই যে সম্পদ, এটা কিন্তু তোমার পার্থিব সম্পদের মধ্যে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হুম। টাকা পয়সার চেয়ে গুণটা অনেক বেশি। এই অভিজ্ঞতাগুলো আমার জীবনে মণিমুক্ত হয়ে আছে। দীর্ঘ পরিক্রমা, সে সুন্দরবনের এখানে সেখানে ওখানে, এ ত্রিপুরায়, আসামে, উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, সর্বোচ্চ এভাবে গ্রামে গঞ্জে আমি ঘুরে বেরিয়েছি। কারণ আমি গ্রামের গল্প সহজে লিখতে পারি, হ্যাঁ, সেটা কোনো অসুবিধা হয় না। তো এই ধর্মজ যে যাত্রা বা ভ্রমণ, সেটা সাহিত্যে খুবই প্রভাব ফেলেছে। খুব, প্রথম কথা একটা জিনিস, যেরকম শোপেনহাওয়ারের শিষ্য হওয়ার ফলে একটা সময় যেরকম মৃত্যুর উপাসক ছিলাম আমি, হুম। একটা পোকাকে মেরে ফেলা হলো, পোকাটার দাগ হয়ে গেল দেয়ালে, তারপরে দাগ ছাড়া সেটা কিছুই নয়, তার অস্তিত্বটা একটা দাগ, এবং লোকে বুঝতেও পারবো না যে এখানে পোকাকে মেরে ফেলা হয়েছে। এই যে গল্প আমি লিখেছিলাম একটা সময়, যে একটা পোকা একটা দাগ হয়ে আসে দেয়ালে, আর কিছু নেই। মৃত্যুকে এইভাবে আমি নানাভাবে দেখতাম আর কি, যে মৃত্যু মানে শেষ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ধরো এই একটা জীবনমুখী হওয়ার ফলে যেটা হয়েছে, সেটা হচ্ছে যে আমরা দেখছি যে বেঁচে থাকাটা মানে, ধর্ম মানে হচ্ছে বেঁচে থাকা। সব ধর্মেরই একই কথা, বেঁচে থাকা এবং বেড়ে ওঠার যে মরকজ, যে মেকানিজম, তুমি বেঁচে আছো এবং বেড়ে উঠছো, এর অনুকূলে যা, এর সবটাকেই ধর্ম। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। কেউ অন্যকেও বাঁচায় এবং নিজে বেঁচে থাকে, তাকে ধর্ম বলে জানতে হয়। বেঁচে থাকাটা ও বেড়ে ওঠাটা, তোমার ভেতরে যোগ্যতাগুলো আছে, সে সমস্ত যোগ্যতা যদি প্রকৃত বিকাশ হয়, তুমি যেরকম একটা মানুষ হয়ে উঠবে। নইলে দেখো, ঈশ্বর তো এক চক্ষু নন। তিনি কালীঘাটের বিকিরিকেও যা দিয়েছেন, আইনস্টাইনকেও তাই দিয়েছেন। তো যা দেওয়া হয়েছে তার ভেতরে যে যে জিনিসগুলো আছে, যে সমস্ত গুণাবলী তার ভেতরে আছে, তার চিন্তা শক্তি থেকে শুরু করে তার অনুভূতি, তার সব কিছু বুদ্ধি, ব্যক্তি জ্যাকেট, এই সব কিছু সম্যক ব্যবহার করে একজন আইনস্টাইন আর একজন কালীঘাটের বিকিরি, এই তো হয়। সুতরাং এই যে তোমার ভেতরকার জাগরণ এবং তোমার সমস্ত ফ্যাকাল্টিগুলোকে জাগিয়ে তোলা এবং থেকে কর্মক্ষম করে তোলা, ধর্মের কাজই হচ্ছে। যেহেতু তোমার লেখায় প্রচন্ড ভায়োলেন্স আছে, হ্যাঁ, মাঝে মাঝে মানে মাঝে মাঝে, মানে সেটা আদমিভ অন্ধকারের শেষটা হোক, হ্যাঁ হ্যাঁ বাবা, সেখানে নায়ক নিজে মরছে আর কি, মানে, এবং সে রিয়েলাইজ করছে সে আস্তে আস্তে মার খেতে খেতে মরছে, বা চক্রতে ওই সেতারের তার দিয়ে গুরুকে মেরে ফেলা হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ভায়োলেন্সটা তোমার ভিতরে কোথার থেকে আসে?
ভায়োলেন্সটা আমি সমাজের কাছ থেকে খানিকটা শিখেছি। হুম। আমার একটি বন্ধু ছিল, তার নাম বুলু। বুলু আর বাসুদেব দুজন ছিল, যিনি গুন্ডা। গুন্ডা মানে প্রফেশনাল গুন্ডা তারা। তো আমি যখন উত্তর কলকাতায় থাকতাম তখন তাদের সঙ্গে আমার খানিকটা বন্ধুত্ব হয়। তো তাদের কাছে আমি সেই ভায়োলেন্সের গল্পগুলো শুনতাম। বুলু আমাকে একদিন বলেছিল যে, দেখুন, আপনি গুন্ডা হতে পারবেন না। তার কারণ, আপনি কি পারবেন একটা লোকের ২ চোখে ২টো আঙুল ঢুকিয়ে দিতে? আমি বললাম, না ভাই, কোনদিন পারবো না। বলে, সেটা আমরা পারি। সুতরাং আপনি পারবেন না বলেই আপনি হতে পারবেন না। এই নির্মমতা আপনার ভেতর নেই, আমার ভেতর আছে। আমি বললাম যে, হ্যাঁ, সেটা সম্ভব, সেটা সম্ভব। তো এই যে ভায়োলেন্ট হওয়াটা মানুষ কতদূর হতে পারে তার কোনো ধারণা আমরা নেই। যেরকম গডফাদারে দেখেছিলাম যে একটা লোককে পাশে শুয়ে আছে, গলায় মুখে তোয়ালে গোজা, আরেকজনকে ওই লোকটা মারছে। মারতে মারতে মানে সে মরে গেছে, মরার পরে তাকে টুকরো টুকরো করে কাটছে। এই ভায়োলেন্স দেখতে দেখতে ওই লোকটা তোয়ালেটা গিলে ফেলে চোখটায় মারা গেল। ওই লোকটাকে মারতে হয়নি, ও এটা এই ভায়োলেন্স দেখেও মারা গেল। তোয়ালেটা গিলে ফেলেছিল, লম্বা হয়ে মারা যায়। এই এইসব ভায়োলেন্স দেখে দেখে ওই করে শিখেছে। তাছাড়া আমি একটা সময় কেন এখনো গোয়েন্দা কাহিনী খুব পড়ি, মানে গোয়েন্দা কাহিনী এবং প্লাস তোমার যাকে বলে থ্রিলার বলে, সেটা খুব পড়ি, পড়ার নেশা আছে। তো সেগুলো পড়তে পড়তে ওখানে এগুলো সম্পর্কে ধারণা হচ্ছে। ভায়োলেন্ট একটা ওয়ার্ল্ড আমাদের চারদিকে আছে, তুমিও জানো, আমিও জানি। পত্রপত্রিকার প্রতি দেখা হচ্ছে কীভাবে মারছে, কীভাবে কী হচ্ছে। সুতরাং এইভাবে ভায়োলেন্সকে মাঝে মাঝে দেখাই। এই গোয়েন্দা গল্প তুমি খুব পড়ো শুনে আমার কিন্তু একটু মজা লাগলো, কারণ তোমার লেখাতেই ভূমিকায় আছে যে বাঙালি গোয়েন্দা সে প্রাইভেট ডিটেকটিভ হয়ে বন্দুক নিয়ে ঘুরছে, দেখলে তোমার খুব হাসি পায়। মানে এবং সে কারণেই শবরের মতন একটা চরিত্রের যে 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 একদম প্রথাগত একজন পুলিশি ডিটেকটিভ। আমার সৌভাগ্য হয়েছে যে আমি এমন একজন অভিনেতা যে তোমার লেখায় দুটো কাজ করতে পেরেছি। একটা হচ্ছে কাগজের বউয়ের উপল, আর একটা হচ্ছে এবার শবরের প্রথম গল্পটিতে সমীরণের চরিত্র। তোমার ছবি নিয়ে সিনেমা করা একে তো কঠিন, এটা অনেক বড় সাহিত্যিক স্বীকার করেছেন, এবং তপন সিনহার মতন মানুষ যিনি বাংলা সাহিত্যকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছেন। লোকে আমাকে ইন্টারনেটে সবাইকে গালাগালি দিতেই পারেন, দিয়ে দিন, কিন্তু আমি আমার অযোগ্য মুখেই বলছি, নবীগঞ্জের দৈত্যটা হয়নি। আজব গায়ে রাজব কথাটা হয়নি। তোমার করা গল্প থেকে ভালো ছবি হয়েছে তোমার নিজের কিছু মনে হয়? অপর্ণার ছবিটা শেষটা যেটা করেছিল সেটা বাদ দিয়ে অপর্ণার ছবিটা খারাপ হয়নি। গয়নার বাক্স। আর হয়েছে হরনাথ করেছিল, ছবিটা চলেনি আছে, ছায়াময়, এটা ভালো হয়েছে, এটা ভালো করেছি। আচ্ছা, ছবিটা চলেনি কেন, প্রচার করেনি, মানে দোসরটাও চলেছে। হ্যাঁ, দোসরও কিন্তু অত্যন্ত ভালো অ্যাডাপ্টেশন, ভালো আছে। কারণ প্রথম ছবিটাও ভালো হয়েছে, যেটা ওই তোমার হীরের আংটি ভালো হয়েছে, সেটা চলেনি, যে সেটা সরকারি ছবি বলে সেভাবে প্রচারটা হয়নি, আর ওইটা ভালো হয়েছে। হীরের আংটির প্রসঙ্গ যখন এলো, এবার আসি একটা নতুন সাগরে, সেটা হচ্ছে শিশু সাহিত্য। এই ভদ্রলোক যে মেলাঙ্কলিয়া নিয়ে ডিল করছে, শ্যামের জীবন লিখছে, ক্ষয়ের মতন একটা উপন্যাস লিখছে, সে এরকম একটা অদ্ভুত পৃথিবী পেলো কোথার থেকে? এও কি কাটিহার থেকে পাওয়া নাকি কোথার থেকে? সেটা ছেলেবেলা তো আছেই। আর একটা জিনিস আছে, যেটা সেটা হলো যে আমাকে যখন, কারণ আমার পৃথিবীটা ছিল, মানে ইট ওয়াজ অ্যান অ্যাডাল্ট, টোটালি অ্যাডাল্ট ওয়ার্ল্ড। আমার শিশু জগৎটা সম্পর্কে চেনাও ছিল না এবং কখনো ভাবিও নি। তার উপর শোপেনহাওয়ার মাথা খারাপ করে দিয়েছে, হাসি আমার কোনো চিন্তাই ছিল না। তো আমাকে যে প্রথম লেখায় শক্তি তখন ওই আনন্দবাজার পত্রিকা দিয়ে 1 পেজের আনন্দমেলা বেরোতো, সেইটাতে আমাকে দিয়ে বললো, ও তখন দেখে আর কি সম্পাদনা হয়, আমার বললো, তুই একটা লিখে দে, আমার একটা গল্প দে। আর দূর, তোর কাগজে কি লিখবো, বাচ্চাদের কাগজে আমি লিখতে পারবো না। আমাকে বলে, সে দে না বলে, সে খুব ধরলো আমাকে। তখন আমি একটা চোর বলে একটা গল্প ওখানে লিখে দিলাম, মজার গল্প।
ছাপলো, ওটা ছোট্ট একটা গল্প। তারপরে আবার বলেছিল যে তুই আমাকে ক্যাসিয়াস দে নিয়ে এটা লিখে দে। ক্যাসিয়াস মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। তা ওই এটা লিখেছিলাম। এই যে আমার ছোটদের গল্পটা ওই শেষ, আর কিছু লিখিনি। নীরেন্দা, আমরা তখন যাদবপুরে থাকি, নীরেন্দা তখন নীরেন্দা সম্পাদক আনন্দমেলার, নীরেন্দ্র সঙ্গে এমনি খুব ভাই দাদার সম্পর্ক। বাড়িতে এসছেন, আমাদের বাড়িতে খাবার নেমন্তন্ন ছিল সেই। আমি এটা খেয়েছে, যাওয়ার সময় আমাকে বলে যে একটা গল্প দিবি। আমি বললাম যে কিসের গল্প? বা আনন্দমেলা লিখতে পারবো না, বাচ্চাদের গল্প আমি লিখতে পারি না। ওই চেষ্টা করে দেখ না, দিয়ে দিয়ে। তখনই আমি মনে পড়ছে যতদূর গল্পটার নাম বিজু দারোগা। এই গল্পটা লিখলাম, একটু হাসি টাসি আছে। তারপরে বিজু দারোগা তো ছাপা হয়ে গেল। তারপরে বলে যায় একটা গল্প, বারবার হবে না, তো জোর জবরদস্তি করলেন। আবার একটা কি গল্প যেমন লিখে দিলাম। থার্ড গল্পটা ছিল গন্ধটা খুব সন্দেহজনক। ওইটা ছাপা হওয়ার পরে একটা বেশ মানে মোটামুটি একটা জনপ্রিয়তা হলো আর কি। তখন উনি আমাকে এসে বললেন এবার তো একটু উপন্যাস টেক, ধারাবাহিক 1 বছরে 12টা সংখ্যা বেরো। আমার মাথায় হাত কিরি। তো ওরা আমি ঠিক করলাম যে মজা টজা করে দিয়েছি আর কি, আর তো কিছু পাওয়া যাবে না, কারণ বারবার ডিটেকটিভ গল্পটার উপর লেখা আমার আসে না। আমি মজা করতে শুরু করলাম। এই মজা করতে করতে লেখা হচ্ছে ওই তোমার মনোজদের অদ্ভুত বাড়ি। তারপরে ওই তো পেয়ে বসতে না নীরেন্দা, প্রতি বছর উপন্যাস দিতে হচ্ছে এবং আমাদের পূজাবার্ষিকী কিনতে হচ্ছে। এইভাবেই লেখা হলো। আচ্ছা, শিশু সাহিত্যেও যে পৃথিবীটা আপনার, সেখান থেকে কিন্তু বনি একটা ডিপার্চার। বনি, হ্যাঁ বনি একটা, আর একটা আছে তোমার বক্সার রতন। বক্সার রতন আলাদা আছে, আলাদা আছে। এমনকি পাগলা সাহেবের কবরের শেষে চোখের জল আটকে রাখাটা খুব কঠিন হয়েছিল আমাদের পক্ষে। একটা মানুষের কথা বলতে হয়, আমরা যখন বড় হচ্ছি তখন দুটো নাম আশ্চর্যভাবে একসাথেই লোকে বলতো, অথচ মানুষ দুটো এক সমুদ্র আলাদা। তাদের জীবনযাপনের ধরন থেকে শুরু করে সবকিছু আলাদা। সুনীল শীর্ষেন্দু, শীর্ষেন্দু সুনীল, এবং তারা পাশাপাশি ডেস্কে বসে দিনের পর দিন কাজও করেছে। এই মানুষটাকে নিয়ে কি মনে হয়, কতটা মিস করো কাকু? বিশ পরিমাণে সুনীলের মতো একটা মানুষ, মানে লেখক হিসেবে তো তার যে আছে সেটা আছে, তো মানুষ হিসেবে সুনীল এত ভালো, এত বিশুদ্ধ মানুষ। মদ খেত বা মহিলাগরিত ব্যাপার ছিল, এগুলো লোকে বলে ঠিক আছে, ওগুলো কোনো ব্যাপার না, কিন্তু বেসিক মানুষটা এত ভালো, এত পিওর, এত শুদ্ধ চরিত্রের মানুষ আমি খুব কম দেখেছি। এই কারণে বলি যে কোনো হিংসে ছিল না কারোর প্রতি, কোনো ওর একটা ন্যাচারাল অ্যাট্রাকশন ছিল, যে কারণে ও সবাইকে অ্যাট্রাক্ট করতে পারে। ও তুমি আছে না যেরকম পাকা কাঁঠালের উপর বাঁচিয়ে এসে বসে, সেরকম সুনীল এরকম ছিল যে ও সহজেই সবাইকে অ্যাট্রাক্ট করতে পারত। সবাই সুনীলের ভক্ত। প্রথম কথা, কবি হিসেবে দারুণ অসাধারণ ছিল, কষ্ট করে লড়াই করে মানুষ দাঁড়িয়েছে। এবং কি বলবো, গোপনে লোককে সাহায্য করা থেকে শুরু করে ভদ্রতা, সৌজন্যবোধ, কারো প্রতি কঠোর না হওয়া, এই সমস্ত দিক থেকে সুনীল একটা অসাধারণ মানুষ, মানে কি বলবো, খাঁটি হিরে। তারপরে লেখক হিসেবেও তো কম নয়, দেখো একসব সব লিখেছে। কারো রাস্তা সাদা বাড়ি যখন পড়ি মুগ্ধ হয়ে গেল, তারপর ওই যে উপন্যাস লিখেছিল প্রাগৈতিহাসিক মানুষদের নিয়ে, কি অসাধারণ উপন্যাস, সাধারণ। ভাত, ছোট গল্প, আরো ছোট গল্প অনেক আছে, কবিতা যুক্ত সাধারণ কবিতা। মিস করার কথাই যখন উঠলো, জেঠিমুনিকে মিস করো? হ্যাঁ, আমার থেকে তো মিস করি, কারণ আমরা তো 52 বছর বিবাহিত জীবনযাপন করেছি। কারণ সবাই ছায়া সঙ্গী মতো হয়ে গিয়েছিল, এবং ন্যাচারালি আমরা জীবনকে ছেড়ে জীবন থাকিও না বেশি, প্রায় আমরা একসঙ্গেই থাকতাম। আমি যখন বিদেশে গেলাম বা ও বাপের বাড়ি গেল কয়েকদিনের জন্য, এছাড়া আমাদের খুব বেশি আমরা আলাদা থাকতেও পারতাম, খুব মিস করি। আচ্ছা, এই বিদেশে যাওয়ার প্রসঙ্গ উঠলো, একজন নিরামিষাশী মানুষ যখন বিদেশে যায়, তার
খাবারের সমস্যাটা কিরম হয়? হয়, ভালোই হয়। যেরকম ১ম এ তোমাকে বলি প্লেনে ওঠার আগে বলে দিতে হয় যে আমার ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ান ও জাইন ফুড বলে দিতে হয়। জায়ান্ট জৈন ফুড। ফুড না বললে তো ওরা পেঁয়াজ রসুন দিয়ে দেবে। নানা রকম দিয়ে দেবে। তো এইসব বলে উঠতে হয়। তো একবার হয়েছিল কি, উম আমি তখন ওই বাংলাদেশ বিমানে আমাকে যেতে হলো আমেরিকা। তো সেটা হয়েছিল কি একই দিনে ভিসা, একই দিনের টিকিট, একই দিনে ফ্লাইট। বাপরে! ফলে কোনো সময় ছিল না। আমাকে সেই টানা হ্যাচড়া করে সেই এজেন্ট নিয়ে গেল এখানে সেখানে। করে এসে আমার মানে গলদঘর্ম অবস্থা। একই দিনে ভিসা হলো, তারপরে একই দিনে ফ্লাইট হলো। ওই তাড়াহুড়োতে ওরা ওই মিল অ্যাডভাইসটা দিতে ভুলে গিয়েছিল কোনো কারণে। প্লেনে তো উঠে পড়েছি, ঢাকায় গিয়ে নেমেছি। তারপরে ঢাকা থেকে যখন বড় ফ্লাইটে উঠলাম, ওখান থেকে ওরা দুবাই হয়ে আমেরিকা যাবে। তো খাবার নিয়ে আসছে, সব তো খাবার আমিষ। আমি তো বলি আমি তো খাবো না এগুলো। ১৭-১৮ ঘন্টার ফ্লাইট। হ্যাঁ, তারপরে সে হবে না, আর খাবার দিতে পারছে না আমাকে। কাটা ফলও নেই। সেসব তো আছে, হয়তো জানি না কি আছে না আছে, কিন্তু আমি যা চাইছি নিরামিষ, নিরামিষটা বুঝতেই পারছো কি নিরামিষ, তবে বিফারি, হ্যাঁ এরকম বলছি আর কি। তো যাই হোক, পাশে এক ভদ্রলোক বসেছিলেন, তিনি অনেকক্ষণ ধরে দেখছেন আমাকে। তো ওরা বললো যে স্যার, আমাকে এয়ার হোস্টেস বললো যে স্যার আপনার জন্য দুবাই থেকে পেঁয়াজ রসুন ছাড়া খাবার উঠবে, আপনি দুবাইতে আপনি খাবার পেয়ে যাবেন। ঠিক আছে, দুবাইতে নামলো প্লেন, উঠলো, একটা বাক্স দিয়ে গেল। তো বাক্স দিয়ে গেল, বাক্সটা খুলে দেখলাম একটা এরকম মানে সাইজের একটা চপ বা এর মতো কিছু একটা রয়েছে একটা। কিন্তু গন্ধটা খুব সন্দেহজনক। না, আমি গন্ধটা নিইনি, আমি ওটা খুলেছি। পাশে যে ভদ্রলোক বসেছিলেন উনি বাংলাদেশে কিন্তু আমেরিকা থাকেন। হুম। আমাকে বললো যে আপনি ওটা খাইবেন? আমি বললাম যে হ্যাঁ খাবো, দিয়ে গেল। বলে খাইয়েন না, ওটা ইয়ে বিফ। চিকেন, চিকেন, চিকেন। ওটা চিকেন, ওটা পেঁয়াজ রসুন ছাড়া রান্না করা হয়েছে, আপনি ওটা ফেরত দিয়ে দেন। তারপরে উনি রেফারেন্সকে ডাকলেন, ডেকে প্রচণ্ড ধমক দেবে, এই ভদ্রলোক ঢাকা থেকে উঠছেন, এখন পর্যন্ত কিচ্ছু খান নাই, না খাইয়ে মেরে ভালোবাসে মানুষটারে, আপনার কোনো টোস্ট নাই, ফ্রুটস নাই, সে নিয়ে আসেন, ওটা দেন। তখন ওরা বুঝলো যে ব্যাপারটা অন্যায় হয়ে গেছে। তখন দৌড়ি করে ওই টোস্ট ফোস্ট নিয়ে এলো, এসব করে ক্ষুণ্ণবৃত্তি হলো ওই ভদ্রলোকের অনুকম্পায়। এরকম ২-৪ বার হয়েছে, তবে এমনিতে অসুবিধা হয় না, বাইরে থেকে জানানো থাকলে পরে সব ব্যবস্থা হয়ে যায়। আমি অনেক ছোটবেলায় তোমারই একটা দূরদর্শনে ইন্টারভিউতে দেখেছিলাম, কোনো একবার কোনো একটা পূজাবার্ষিকীর সময় তোমাকে দরজা বন্ধ করে লিখতে হয়েছিল। সেটা কোন উপন্যাস, কোন পূজাবার্ষিকী আর কে করেছিল? ২ বার হয়েছিল। একবার এটা করেছিল উডরথ। আচ্ছা। উডরথে তখন তো টেলিফোন সব ছিল না, মোবাইল ফোন টোন ছিল না। তো উডরথে ওরা কাকে দিয়ে আমাকে ডেকে পাঠালো যে আপনি একবার আমাদের অফিসে আসুন, আপনার একটা ব্যাপার আছে, এখানে একটু আসবে। তা আমি গেছি উডরথে। যাওয়ার পর ওরা আমাকে অফিসটা দেখাতে শুরু করলো, বলে এই আমাদের অফিস, এই আমাদের অফিস, বলে অফিসের ভেতরে নিয়ে যেতে লাগবে। নিয়ে যেতে গিয়ে একদম পিছন দিকে একটা ঘরে নিয়ে গিয়ে আমাকে বসানো, বসিয়ে বললো যে তখন আমি বালিতে থাকি, আমাকে বললো যে আপনাকে আমরা হাওড়া স্টেশনে বিকেলে গাড়ি করে পৌঁছে দেবো, আপনি কিছু চিন্তা করবেন না, পৌঁছে যাবেন আমি ঠিক মতো, কিন্তু আপনি এখানে বসবেন, বসে আপনার চা, সিগারেট, খাবার টাবার যা লাগে সব আমরা দিচ্ছি, একটা গল্প লিখে তাদের বাড়ি। কী করবো তখন, ওই বসে গল্প লিখে দিয়ে তাদের বাড়ি গেলাম। আরেকবার হয়েছিল, আনন্দবাজার পত্রিকা তখন চাকরি করে, দেশ পত্রিকা চাকরি করে, উপর থেকে দীনেনদা বসেন। হঠাৎ দীনেনদা উঠে এসছেন, একটা গল্প চেয়েছেন আমার কাছে, আমি দিয়ে দিবা, দিতে পারি, দিয়ে যাই হোক। এলেন, এসে পরে ওঠ, আমি উঠলাম। তা আমার কলম টলম যার ছিল সেগুলো নিলেন, আমার লেখার যে প্যাডটা থাকে, ওই প্যাড বলে ওই ইয়েটাকে, ওই যে একটা বোল্ট, ওইটা নিলেন, এবারে আসায়। তা আমি হ্যাঁ নিয়ে যাচ্ছে, আর সবাই দেখছে, নিয়ে একজন আমাকে ধরে নিয়ে যাচ্ছে, নড়া ধরে টেনে নিয়ে গিয়ে নিজের ঘরে বসালেন, বসে সব রেখে দিয়ে বললেন যে সব ব্যবস্থা হচ্ছে, এখানে বসে থেকে ১ মিনিট বেরোতে পারবে না, বাইরে পাহারা বসিয়ে উনি চলে গেলেন। ২ বার হয়েছিল। তো গল্প, ছোট গল্প, উপন্যাস বসে লেখার মতো লেখা যায় না। লেগে বসে। সব লেখানি কথা বলা যায় এবং সেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটানো যায়, সেটা তো সম্ভব নয়।
তাও একটা লেখা নিয়ে কথা না বললে আমার আলোচনা শেষ করতে ইচ্ছে করবে না, সেটা হচ্ছে ফজল আলী আসছে। এই একটা অত্যাশ্চর্য উপন্যাস। আমি বাংলা সাহিত্যে না আগে পড়েছি না পরে পড়েছি, এটা নিয়ে যে যা আমাকে বলার বলুন, এটা আমার কম পড়া বলতে পারেন। কিন্তু এই উপন্যাসটা কোথা থেকে এলো, কিভাবে এলো, তা কিভাবে ভিতরে বাসা বাঁধলো, এগুলো যদি একটু না, জানাবেন। আমার তো ভিতরে কিছু বাসা বাঁধে না। মুশকিল হচ্ছে কি জানো তো, আমি কলমে আগে বাসা থেকে, বাঁধে। হ্যাঁ, আমি পরে বাসা বাঁধে না। তার একটা কারণ হচ্ছে যে আমি তো আগে থেকে ভাবি না কিছু। হ্যাঁ। মানে এই যে উপন্যাসটা এসছে, এটাও ওইভাবেই এসছে। আমি লিখতে শুরু করলাম, একটা লাইন মাথায় এলো, সেটা লিখলাম, তারপরে ভাবতে শুরু করলাম, তারপরে আস্তে 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 চরিত্রগুলো আসতে শুরু করলো। তারপরে ওইটা ধরো এই যে অনশন, অনশন জিনিসটা তো আমরা জানি যে আর কোনো দাবি আদায়ের জন্য মানুষ অনশন করে। এখন আমার মাথায় এলো, লিখতে লিখতে এলো মাথায়, যে ধরো দাবিটা যদি না থাকে তাহলে আন্দোলন থাকবে না। আর আন্দোলন যদি না থাকে, মানুষের চাহিদা যদি না থাকে, তাহলে প্রোডাকশন হবে না। আর প্রোডাকশন যদি না থাকে তাহলে পৃথিবী বিকাম স্ট্যান্ড স্টিল। তো মানুষ যদি ক্ষুধাকে জয় করতে পারে, ক্ষুধাকে জয় করা মানে সমস্ত পৃথিবীর ইকোনমিকে একেবারে সপাটে থার্ডারে থাপ্পড় মারা, তাই না? কারণ খিদে হচ্ছে আমাদের সমস্ত ডিমান্ডের মূল ব্যাপার, খিদে। আর খিদে থেকেই সমস্ত কিছু তৈরি হল। সমস্ত পৃথিবীটা দাঁড়িয়ে আছে খিদের ওপর। তার সমস্ত সভ্যতার বিকাশ খিদের ওপর। মানুষের খিদে আছে, সেই খিদে তোমার পেটের খিদে আছে, তারপর তার তার জামা কাপড়ের খিদে আছে, তার গয়নার খিদে আছে, তার মোবাইলের খিদে আছে, তার বাড়ি বা ঘর ফেরের খিদে আছে, নানা রকম খিদে তৈরি হয় তারপর। কিন্তু বেসিক তো ওইটাই। তো সেটাই আমি দেখলাম যে ফজল আলী সে খিদেকে জয় করে ফেলেছে। খিদেকে জয় করে ফেলার পরে চারদিকে একটা, চতুর্দিকে একটা বার্তা যাচ্ছে যে সাবধান, একটা মানুষ খিদেকে জয় করে ফেলেছে এবং সে যদি খিদে জয় করতে পারে সবাইকে সে শিখিয়ে দেবে হাউ টু উইন ওভার হাঙ্গার। তার ফলে যেটা হবে সেটা সমস্ত ইকোনমি ধ্বংস হয়ে যাবে। এই বার্তা তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য ফজল আলী উঠে দাঁড়িয়েছে এবং সে রওনা হয়েছে মানুষকে দীক্ষা দেওয়ার জন্য যে হাউ টু উইন ওভার হাঙ্গার। কিংবদন্তির সঙ্গে কথা বলার ইচ্ছে বা স্পৃহা কোনোটাই তো ফুরোবার নয়, কিন্তু জেঠুকে বসিয়েও রেখেছে অনেকক্ষণ। জেঠু যে এতটা সময় দিল আমাদের, সেটাই আমাদের কাছে চরম পরম সৌভাগ্য। এবং বিশেষ বিশেষ ধন্যবাদ আমার নিজের দিদি দেবলীনাদিকে। আমার যখন যা দাবি, যখন যা কিছু চাহিদা, এবং আমার ভয় ভয় বলা জেঠুর কাছ থেকে সই পাবো কিনা, সব কিছুর দাবি চিরকাল দেবুদির মাধ্যম দিয়েই আমার হয়েছে। আজকে জেঠুকে প্রথম চর্মচক্ষে আমি দেখতে পেলাম এবং সামনে বসতে পারলাম। আমাকে আসতে দেবলীনাদি বলেছিল, আমার নিজেরই সাহস হয়নি এই মানুষটার সামনে আমি কি বলবো। কিন্তু আজকে আমি এখান থেকে ফিরছি অনেক বড় লোক হয়ে, এতটা বড় লোক যে আমার কাছে টাকা ছাড়া সব কিছু আছে। বুঝতেই পারছেন কার থেকে এই ডায়লগটাও ঝাড়লাম। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সহজ কথায়। আর কি বলার, আমাদের গেঞ্জি কিনতে হলে বংমেড। ধন্যবাদ।